আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কাঁচরাপাড়ার পলাশিতে অবস্থিত গিরিধারী আশ্রমে। ভোগ প্রসাদের আদৌ সেখানে ব্যবস্থা আছে কিনা হাতে যদি থাকে একদিনের ছুটি, মনে যদি থাকে আধ্যাত্মিক চেতনা, আপনারা একদিনের জন্য হলেও এই মন্দিরে ঘুরে যাবেন। আশা করি আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। সকাল সকাল ঠাকুরের এরকম একটা প্রসাদ পাওয়া গেল। আচ্ছা, এই প্রসাদে কি রয়েছে? এই প্রসাদে রয়েছে আম, কাঁঠাল, নারকেল আর সাবু মাখা রয়েছে। আসার পরে এরকম প্রসাদ পাওয়া আলাদাই ভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে কিচ্ছু হয় না। জয় গুরুদেব, জয় গুরুদেব, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এই আশ্রমে নানা রকমের উৎসবাদি হয়। যেমন বরিশালে বাড়িতে আমাদের গিরিধারী ছিল, সেটা এই আশ্রমে তিনি প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই গিরিধারীর অভিষেক, যেটা আশ্রম থেকে আমাদের বাড়ি, দুটো দিকে দেখছেন আমাদের বাড়ি, গিরিধারী অভিষেক হয় প্রতি বছর একটা তিথি দেখে। ঠাকুর যখন প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে উনি প্রথম বাংলাদেশ থেকে আমাদের ওই নাকতলায়, বাংলাদেশ থেকে ওই বাঙালপাড়া আছে এই নাকতলায়, এবার ওইখান থেকে এখানে এসে পলাশিতে এই গিরিধারী আশ্রম প্রতিষ্ঠা করেন ঠাকুর। গিরিধারী বাংলাদেশ থেকে নিয়ে আসছেন, এবার সেই গিরিধারী প্রতিষ্ঠা করেন আমাদের এই পলাশিতে। গুড মর্নিং দর্শক বন্ধুরা, আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন এক সুন্দর আশ্রমে নিয়ে যাবো, যেই আশ্রমে গেলে আপনাদের মন একদম ছুঁয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কাঁচরাপাড়ার পলাশিতে অবস্থিত গিরিধারী আশ্রমে। আজকের ব্লগটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে আপনারা যদি যান, বা কলকাতা থেকে আপনারা যদি যান, কীভাবে সেখানে যাবেন, আশ্রম খোলা বন্ধের সময়টা কতক্ষণ, যেতে কত টাকা ভাড়া পড়ছে, ভোগ প্রসাদের আদৌ সেখানে কোনো ব্যবস্থা আছে কি না, বা তার আধ্যাত্মিক পরিবেশটা কীরকম, যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন যাত্রাটা শুরু করা যাক শিয়ালদা স্টেশন থেকে। বন্ধুরা, আমি কাঁচরাপাড়া যাওয়ার টিকিট শিয়ালদা থেকে কেটে নিয়েছি। শিয়ালদা থেকে কাঁচরাপাড়া যাওয়ার ভাড়া পড়লো আপ ডাউন 10-20 টাকা করে জন প্রতি। এখন আমি নর্থ সেকশনে যাব। নর্থ সেকশনে গিয়ে ট্রেন ধরবো মেন লাইনে। ট্রেন ধরে সোজা চলে যাব কাঁচরাপাড়া। কোন কোন ট্রেন যাচ্ছে বা আপনারা কী করে যাবেন সেটাই দেখাবো। চলুন যাত্রাটা শুরু করা যাক। চলে এসেছি নর্থ সেকশানে। নর্থ সেকশান থেকে আমি ট্রেন ধরবো মেন লাইনে। ট্রেন ধরে সোজা চলে যাব কাঁচরাপাড়া। যেহেতু আজকে অফিস ডে, সেই জন্য দেখুন স্টেশনের ভিড়টা ঠিক এই রকম। প্রচুর মানুষজন কর্মস্থলে যাচ্ছেন যে যার জায়গায়, আর অনেকে বিভিন্ন জায়গায়ও যান শিয়ালদা থেকে। চলুন ট্রেন ধরা যাক। 8:55 শান্তিপুর লোকাল দিয়েছে 1 নম্বরে। এই শান্তিপুর লোকালটা ধরবো। শান্তিপুর লোকাল ধরে সোজা চলে যাব কাঁচরাপাড়া। কোন কোন ট্রেন যায় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে বোর্ডে দিয়ে দিয়েছে গাড়ি। চলুন এগিয়ে যাওয়া যায়। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 8:55 2 মিনিট লেট, অর্থাৎ 8:57 আমাদের ট্রেন ছাড়লো। শিয়ালদা থেকে কাঁচরাপাড়ার দূরত্ব হলো 45 কিলোমিটার। পথে পড়বে 15টা স্টেশন, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতো। এখন আমরা অতিক্রম করছি শিয়ালদা স্টেশন।
স্টেশনে, কাছাপাড়া স্টেশন থেকে বাইরে যাব, বাইরে গিয়ে অটো টোটো নানান মাধ্যম রয়েছে গিরিধারী আশ্রমে যাওয়ার। ওভারব্রিজ রয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। বাইরে বেরিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে, কত ভাড়া লাগছে টোটোতে বা অটোতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটার সঙ্গে থাকুন। ছিলাম 1 নম্বরের থেকে নামার পরেই সামনেই রয়েছে ওভারব্রিজ টপকে আপনাদের যেতে হবে 3 নম্বরের দিকে। এই যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে পার হয়ে এই যে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা, এখান থেকে বেরোলেই আপনারা অটো টোটো পেয়ে যাবেন আশ্রমে যাবার। এখন আমি এই ওভারব্রিজ দিয়ে পার হব 3 নম্বরের দিকে। চলুন এগিয়ে যাই। যদি আপনারা পেছন দিকে ওঠেন তাহলে নামার পরে এরকম এসকেলেটার রয়েছে, এসকেলেটারে উঠলে আপনাদের কষ্টটা অনেকটাই লাঘব হবে। আর এই যে রাস্তাটা এপাশ দিয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে 3 নম্বরের দিকে। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, নিচে নামবো, নিচে নেমে বাইরে বেরিয়ে গেলেই পৌঁছে যাব। অটো টোটোর স্ট্যান্ড রয়েছে, জিজ্ঞাসা করি বাইরে গিয়ে যে ভাড়াটা কত। চলে এলাম 1 নম্বর থেকে ওভারব্রিজ ক্রস করে এই যে বাইরে, এই বাইরের রাস্তাটা দেখিয়েছিলাম, এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এখানে দেখুন টোটো রয়েছে, এখানে অটোও রয়েছে। একটু জিজ্ঞাসা করি যে টোটোর ভাড়া কত। গিরিধারী আশ্রম যান পলাশি, হ্যাঁ যাবো। কীরকম ভাড়া পড়ে যেতে? কজন আছেন? একা আমাদের 20 টাকা করে ভাড়া। 20 টাকা করে ভাড়া। আচ্ছা, কতক্ষণ লাগে যেতে? 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে, কম করে 15-20 মিনিট লাগবে। 15-20 মিনিট লাগবে। কত দূরত্ব এখান থেকে? 7-8 কিলোমিটার হবে। আচ্ছা, তো টোটোর ভাড়া আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার চলুন অটোর কত ভাড়া জিজ্ঞাসা করি। এখানে লাইন দিয়ে অটো রয়েছে, একটু এগিয়ে এসে আপনারা জিজ্ঞাসা করবেন যে অটো যায় কি না। চলুন জিজ্ঞাসা করি। পলাশি গিরিধারী আশ্রম যান কি? আচ্ছা, কত ভাড়া এখান থেকে? গিরিধারী আশ্রম বলতে বোধ হয় 20 টাকা। 20 টাকা। 20 টাকা। আচ্ছা, কতক্ষণ লাগে যেতে? কতক্ষণ লাগে? হয়তো মিনিট 15 হবে। মিনিট 15। আচ্ছা, কোথায় যাবেন? তাহলে শুনে নিন, এখানে অটো আছে, এই যে স্টেশন থেকে বাইরে এসে অটোর স্ট্যান্ডে আপনারা জিজ্ঞাসা করে নেবেন কোন অটোটা যাবে, তারপর আপনারা উঠবেন। বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি অটোতে। অটোতে ভাড়া নিচ্ছে স্টেশন থেকে আশ্রম 20 টাকা করে, আর সময় লাগছে 10 থেকে 12 মিনিট। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি কাছাপাড়া গিরিধারী আশ্রমে। আর এই যে দেখুন, এখানে লেখা আছে শ্রী শ্রী গিরিধারী আশ্রম ব্রহ্মচারী কলোনি, কাছাপাড়া, উত্তর 24 পরগনার একটা ব্যানার। আর এই হচ্ছে তার প্রবেশদ্বার দিয়ে আমি এখন প্রবেশ করছি। এই যে ভেতরে নাম সংকীর্তন হচ্ছে, অপূর্ব লাগছে। আশ্রমে আসতেই সকাল সকাল ঠাকুরের এরকম একটা প্রসাদ পাওয়া গেল। আচ্ছা, এই প্রসাদে কি রয়েছে? এই প্রসাদে রয়েছে আম, কাঁঠাল, নারকেল আর সাবু মাখা রয়েছে। এটা কি বাল্যভোগ? এটা বাল্যভোগ টিফিন, আর কি বাল্যভোগ। আচ্ছা, এটা কখন থেকে দেওয়া হয়? এটা সকাল 10টা থেকে দেওয়া হয়। আচ্ছা, তো চলুন আমি ভোগ প্রসাদটা এটা গ্রহণ করি। বাল্যভোগ সকালে আশ্রমে এসে এরকম ভোগ পাওয়া মানে আলাদাই ব্যাপার। বন্ধুরা, আমি সকাল সকালেই বাল্যভোগ নিয়ে নিয়েছি। আর সকালবেলায় আসার পরে এরকম প্রসাদ পাওয়া আলাদাই ভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে কিচ্ছু হয় না। জয় গুরুদেব, জয় গুরুদেব, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। বাহ, এবার এই প্রসাদটা গ্রহণ করি। সকাল সকাল আশ্রমে এসে বেশ সুন্দর প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদে
কি ছিল সেটা তো এক দিদি বলেই দিলেন। আর আজকে হচ্ছে গিরিধারীর অভিষেক, বেশ সুন্দর দিনেই এসেছি, অদ্ভুত সুন্দর লাগছে। আপনারা দেখুন ভিডিওটা, আশা করি আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি গিরিধারী আশ্রমের সেবায়িত শ্রমিক দাকে। দাদা অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। আচ্ছা দাদা, এই আশ্রমের একটু মাহাত্ম্য আর একটু যদি ইতিহাস দু চার কথা আপনার মুখ থেকে শুনি। আজকের আশ্রম প্রতিষ্ঠা হয়েছে ৭৬ বছর বেশি। এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা করেছেন শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা, এবং এই আশ্রমের প্রতিষ্ঠাতা একই শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব। তিনি দুই আশ্রম প্রতিষ্ঠা করেছেন এবং তিনি বলেছেন দুই আশ্রমই একই রকমভাবে চলবে, একই ধর্ম রীতি সব প্রচার করবে। ধর্ম প্রচারের জন্য দুটো আশ্রমে একই চলবে। তো এই আশ্রমে নানা রকমের উৎসবাদি হয়, যেমন বরিশালে বাড়িতে আমাদের গিরিধারী ছিল, সেটা এই আশ্রমে তিনি প্রতিষ্ঠা করেছেন। তা আজকে সেই গিরিধারীর অভিষেক, যেটা আশ্রম থেকে আমাদের বাড়ি, দুটো দিকে দেখছেন আমাদের বাড়ি, গিরিধারী অভিষেক হয় প্রতি বছর একটা তিথি দেখে। তা আজকে সেই গিরিধারী অভিষেক, গিরিধারী ওই বাড়িতে গেছে, অভিষেক সাজবেশ হয়ে এখন পুজো পাঠ চলছে। আমাদের দুদিন পরেই এখানে আছে গিরিধারীকে আবার আমদুধ তিনি দিয়েছিলেন এই চৌঠা আষাঢ়। এই চৌঠা আষাঢ় তিনি করলেন কেন? তার পিতৃদেব ঈশ্বর উমাচরণ চক্রবর্তী, তার জন্মদিন, সেই উপলক্ষেই তিনি গিরিধারীকে আমদুধ দেন এই চৌঠা আষাঢ়। এই উৎসব আমাদের কাছেই। তারপরে আছে জট সমাধি। উনি এখানে বিষ্ণু যজ্ঞ করে জায়গাটা ঠিক করে রেখে গেছিলেন যে আমার চুলোতে যখন আমি থাকবো না তখন আমার জটা নখ নানা রকম দিয়ে এইখানে দেবে, এই যজ্ঞস্থলে দিয়ে এখানে জট সমাধি হবে। এই জট সমাধি আমাদের দশহরার দিন এই জট সমাধি উৎসব, পরপরই আমাদের উৎসব আছে, এখন চলছে। মাঝখানে আবার শনি সত্যনারায়ণ, ৫ই আষাঢ় শনি সত্যনারায়ণ, এটাও উনি ঠিক করে গেছেন। যখন গিরিধারী অভিষেক যেদিন হবে তারপরেই যে শনিবার পড়বে সেই শনিবার শনি সত্যনারায়ণ, সেটা সন্ধ্যাবেলা হয়। আদেশ নির্দেশ মেনেই, ওনার আদেশ নির্দেশ সমস্ত কিছু মেনেই এই আশ্রমের সমস্ত কিছু উৎসবাদি, আশ্রমের চলনবল সমস্ত কিছুই হয় এবং হচ্ছে। ওনার আচ্ছা, এই আশ্রম কখন খোলা থাকে আর কখন বন্ধ হয়? সকালবেলা থেকেই খোলা। আমাদের বলা যে যারা দুপুরবেলা প্রসাদ নেবে তাদের 11টার মধ্যে আশ্রমে প্রবেশ করতে হবে, কারণ এখানে কোনো পয়সা করি নেওয়া হয় না, প্রসাদের জন্য কোনো পয়সা নেওয়া হয় না। যত লোকই আসবে এখানে প্রসাদ পাবে, কিন্তু আমাদের রান্নাবান্না নানা রকম সুবিধার জন্য 11টার মধ্যে যদি আসে, যারা আসবেন দর্শনার্থী অতিথি আসলে আশ্রমের রান্নার লোক পূজারীদের সুবিধা হয়। আচ্ছা, মনে করুন যদি 10 জন বা 12 জন এলো, সেক্ষেত্রে আপনাদের কি নিয়ম একটু যদি দু চার কথা বলেন? একটু জানালে ভালো হয়, নাহলে 11টার মধ্যে আসলে আমাদের হচ্ছে সবচেয়ে সুবিধা হয়। প্রসাদ গ্রহণে কোনো পয়সা করি নেই, একটু এসে আসাটা সময় মতো। সকালবেলা কোনো মন্দির খোলে 8:30, 8:30 থেকে 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার দুপুরবেলা এখন 3টের সময়, 3টের থেকে খোলে। দোলের পর থেকে, মানে দোলের আগে থেকে পর্যন্ত, মানে জন্ম উৎসব থেকে দোল, এই দিন থেকে 2:30টার সময় খোলে। আর দোলের দিন থেকে 3টের সময় খোলে, 8 ঘন্টা আগে পিছু করা হয় সমস্ত কিছু। আচ্ছা, এবার বলুন যে কাঁচরাপাড়ার এই আশ্রমে আসতে গেলে কি করে আসবে দর্শনার্থীরা বা ভক্তরা? ভক্তরা যদি আসে, ট্রেনে আসে, কাঁচরাপাড়া স্টেশন নামবে, নেবে ওইখানটায় যে 4 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে নেবেই টিকিট কাউন্টার আছে, তার গায়েই অটো আছে। অটো বাসে, হ্যাঁ,
অটো আছে, সেই অটোয় বললেই হবে আশ্রম যাব, একদম আশ্রমের গেটে নামিয়ে দেবে। আর আর যদি জাগুলির দিক থেকে আসে, এসে জাগুলির মোড়ে নামবে, বারাসতের দিক থেকে আসলে এসে ওখান থেকে অটো আছে, এসে নেমে যাবে কলতলা নেবে আসতে হবে, বা বুক করে আসলে তারা আশ্রম পর্যন্ত নিয়ে যাবে। ধন্যবাদ, অনেক ইনফরমেশন পেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গুরু জয়। শীঘ্র যাও, সকলকে শীঘ্র যাই সম্ভাষণ জানাই। আচ্ছা, এই যে গাছটা দেখছেন আপনারা, এই গাছের এখানে পঞ্চমুণ্ডির আসন রয়েছে। এখানে দেখুন লেখা আছে পঞ্চমুণ্ডি ও ত্রিমুণ্ডি আসন মা ব্রহ্মময়ী। অর্থাৎ এইখানে 5টা প্রাণীর মাথা নিচে বসিয়ে তার উপর আসন তৈরি করে এই আসনটা তৈরি করা হয়েছে। আর এইখানে আমি যেটা দাদার থেকে জানতে পারলাম, কালী পুজো হয়ে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কালী মায়ের পুজো এখানে হয়। আচ্ছা, বেশ সুন্দর, ছায়া সুনিবিড়, প্রাণটা যেন আমার জুড়িয়ে যাচ্ছে এই জায়গাটা দেখে। সত্যি অসাধারণ মন্দির, গাছগাছালিতে ভরা। এই যে আসন, পঞ্চমুণ্ডি আসন। আচ্ছা, এইটাই হচ্ছে কিন্তু সেই পঞ্চমুণ্ডি আসন। এখানেই কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। চলুন এবার অন্যান্য জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন শ্রী গুরুদেবের পূত জটা সমাধি মন্দির। এই যে এটা হলো 108 শ্রী শ্রী নিগমানন্দ তপবন। আর এইখানে যেটা হচ্ছে দেখুন লেখা আছে জুতো পরে প্রবেশ নিষেধ। জুতোটা আগে খুলে আসবেন জুতো স্থানে, তারপর আপনারা মন্দিরে প্রবেশ করবেন। এই যে চলুন ভেতরে যাই। আশ্রমের পরিবেশটা এত সুন্দর, গাছগাছালিতে ভরা, মনটা যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হাতে যদি থাকে একদিনের ছুটি, মনে যদি থাকে আধ্যাত্মিক চেতনা, আপনারা একদিনের জন্য হলেও এই মন্দিরে ঘুরে যাবেন। আশা করি আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। চলুন এবার আপনাদের সেই জটা সমাধি মন্দিরে নিয়ে যাই। প্রণাম করে আমি ঢুকলাম। এই যে এটা হলো জটা সমাধি মন্দির। আচ্ছা, গুরুদেবের নির্দেশ অনুযায়ী এইখানে ওনার জটাকে সমাধিস্থ করা হয়েছে এই আসনের নিচে। অদ্ভুত লাগছে, দারুণ, মন ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ। আর মন্দিরে এলে আপনাদের মন্দির প্রদক্ষিণ আমি করবই। অপূর্ব। মন্দির আপনাদের পুরো প্রদক্ষিণ করে দেখালাম। আর এখানে দেখছি একটা ধর্মবেদী। ধর্মবেদীটা কিসের? আচ্ছা, এই যে 3টে বৃক্ষ এক জায়গায় আছে, লেখা করেন জগন্নাথ সুভদ্রা বলরাম, হ্যাঁ। তারই প্রতিষ্ঠিত গুরুদেব। আচ্ছা, জগন্নাথ এই হচ্ছে ধর্মবেদী। এখানে প্রতিষ্ঠিত আছে জগন্নাথ সুভদ্রা বলরাম, এই 3টে বৃক্ষ দেখেছেন? আচ্ছা, খেয়াল করুন, ঠিক আছে? হ্যাঁ। আর এইটা হচ্ছে ধর্মবেদী। এখানে এসে যারা বসে মোটামুটি ধ্যান করে থাকেন, যারা আসেন এখানে বসে ধ্যান করেন, ঠিক আছে? যার জব টপ করতে গেলে এখানে বসে জব করা হয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, জগন্নাথের যেদিনকে ওই হয় আমাদের জগদ্ধাত্রী পুজোর দিন, অষ্টমী উপলক্ষে এখানে আমরা জব করে থাকি, রাত ভোরবেলায় জব করে থাকি। আচ্ছা, এই ধর্মবেদী, ঠিক আছে? আচ্ছা, ওই জন্য ছোটো ছোটো আসন করা আছে জব করার জন্য। জব করার জন্য আসন দেখাতে পারেন, এগুলো জবের জন্য, ঠিক আছে? এই যে ছোটো ছোটো আসন করা আছে, এইখানে জব হয়। গুরুদেবের জটা সমাধি মন্দির যেতে এখানে পড়ে শ্রী শ্রী শিব মন্দির, ফুল সমাধি স্বামী শ্রী ব্রহ্মানন্দ। এই মন্দিরের ভেতরে আমি প্রবেশ করলাম। এই দেখুন শ্বেত শিব, আর এখানে রয়েছে নন্দী মহারাজ। অসাধারণ। হর হর মহাদেব। ব্রহ্মানন্দ স্বামীজির এটা অন্য এক স্থানে এর জন্ম ছিল। এ মানুষ রূপেই ছিলেন। যে কোনো সাধু সন্ন্যাসীদের মধ্যে ওই এর উচ্ছিষ্ট খেয়ে তার গায়ে ফেলার পরে সে অভিশপ্ত হয়, এবং সে অভিশপ্ত হওয়ার পরে সেই কাক রূপে জন্মগ্রহণ করে, এবং তাকে বলে দেওয়া হয় সে যদি কোনো মহাযজ্ঞে
মানে মহাপুরুষের মহাযজ্ঞে যদি সমাধিস্থ হয় তবেই সে মুক্তি হবে। তখন এই কাক এসে এই গুরুদেবের যে আমাদের অষ্টমীতে যজ্ঞ হয়, মহাযজ্ঞ হয়, সেই যজ্ঞে এসে সমাধিস্থ হয়, তারপরে মুক্ত হয়। গুরুদেব জানতে পারেন বসে যে কেন এই হয়েছে। তখন সব শিষ্যরা জানতে চায় যে বাবা এই যজ্ঞের মধ্যে এটা কি হলো। তখন উনি ওদেরকে ফুলে ডিটেলস বলেন এবং সবাই এটাকে যাচাই করে দেখেন যে জিনিসটা ঠিক কিনা। তখনকার আমলে দেখে হ্যাঁ এরকম একজন লোক অভিশপ্ত হয়ে কাক রূপে উড়ে গেছে, তারপরে সে এসে এখানে এই যজ্ঞতে আহুতি দিয়ে সে মুক্তি পেয়েছে। এটা হচ্ছে গুরুদেবের কাক সমাধি। আর এই যে দেখছেন এখানে দাদারা কাজ করছেন, এটা হচ্ছে তপবন। সামনে হয়তো কোনো বড় উৎসব আছে, সেই জন্য প্যান্ডেল করা, পুরোটা ঘুরে আমি দেখাতে পারলাম না। হ্যাঁ, জট সমাধি যে অনুষ্ঠান এই যে বললো তো আপনাকে, জট সমাধি একটা অনুষ্ঠান, সামনে অনুষ্ঠান আছে না, জট সমাধি। আপনাকে তো বললো যে সেবাই যেটা বললেন, জট সমাধি অনুষ্ঠান উপলক্ষে পরিষ্কার হচ্ছে আর কি। অসাধারণ। এই মুহূর্তে আমরা চলে এসেছি স্বামী যোগানন্দ সরস্বতীর সমাধি মন্দিরে। আর এই মন্দিরে আমরা প্রবেশ করলাম। খুব ছোট থেকে উনি গুরুদেবের কাছে ছিলেন, গুরুদেবের কাছেই মানুষ হয়েছেন, গুরুদেবের কাছেই ছিলেন, আশ্রিত ছিলেন। গুরুদেব ওনাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। গুরুদেব যাওয়ার আগে একটাই কথা বলেছিলেন যে আমার অবর্তমানে যদি যোগাযোগ করতে হয় উপেনের সাথে, ওনার ভালো নাম ছিল উপেন, পরে যোগানন্দ স্বামীজি হয়েছেন, উপেনের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ হবে। তাহলে বুঝতে পারছেন যে যোগানন্দ স্বামীজি কোন জায়গার লোক। গুরুদেবের সাথে তার পুরো লিঙ্ক রয়েছে। এই তার হচ্ছে সমাধি, ঠিক আছে? এইটা হচ্ছে সমাধি মন্দির। তার সমাধি গুরুদেবই স্নেহ করে ওকে ছোট থেকে মানুষ করেছে। আচ্ছা, এমনি কোনো দরজা নেই, পুরো এটাই একটা পুরো এটাই। সমাধির ওপরে এই রকম তৈরি করা হয়েছে মন্দিরটা। বাহ, সুন্দর শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে, অপূর্ব। এইদিকেও প্রচুর গাছপালা রয়েছে, দেখুন বিশাল বিশাল সব গাছ। আচ্ছা, এইখানে রয়েছে বড় নাট মন্দির, এখানে লেখা আছে সম্মেলন ভবন, চারদিকে লেখা আছে শ্রী গুরু জয়। আর এই গুরুদেবের নাম হচ্ছে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। একটু জুম করে দেখাই, এই যে আর এই হচ্ছে বড় নাট মন্দির, বিশাল বড়, দেখুন। অষ্টমীর পক্ষে যে ওই মন্দিরে যজ্ঞ হয়, যজ্ঞবেদী আমি নিয়ে যাবো করে। হ্যাঁ। আর এখানে ওই দিনকেই কুমারী পুজো হয়। মহাষ্টমী এখানে কুমারী পুজো হয়ে থাকে। এই যে বেদিটা মানে বানানো আছে স্টেজ, এই স্টেজে এখানটায় কুমারী পুজো হয়ে থাকে। কুমারী পুজো হয়ে থাকে আচ্ছা, অষ্টমী উপলক্ষে, অষ্টমী দিনই হয় একমাত্র। আচ্ছা, একমাত্র অষ্টমীর দিন। হ্যাঁ, অষ্টমীর দিন সব জায়গায় হয়। ওখানে হয় আর যজ্ঞটা ওখানে হয়। আচ্ছা, ওদের যজ্ঞ করেন এখানে। আর সামনেই রয়েছে অফিস ঘর। একটু চলুন অফিস ঘরে একটু দেখাই। অফিস ঘরেও দেখুন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কত সুন্দর একটা ছবি রয়েছে, চারদিকেই গুরুদেবের ছবি, অপূর্ব। এটা অফিস, এই যে আমাদের অফিসিয়াল অরুণদা। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অফিসের একজন সদস্যকে। তো এনার থেকে একটু দু চার কথা শুনবো একটু এখানকার ব্যাপারে। আমাদের যে শ্রী শ্রী গিরিধারী আশ্রম, এই গিরিধারী আশ্রম, গিরিধারী হচ্ছে গুরুদেবের মানে কুলদেবতা। গুরুদেব যখন বাংলাদেশ থেকে আসলেন তখন উনি গিরিধারী লালকে এখানে নিয়ে এসছেন। গিরিধারী লাল অনেক ছোট ছিল আকারে, এবং এই এত বছর ধরে উনি আস্তে আস্তে তার কলেবর বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা আমাদের যে প্রধান সেবায়িত মহাশয় শ্রদ্ধেয়, উনি যদিও ঈশ্বর হয়ে গিয়েছেন, আমাদের যে প্রধান সেবায়িত ছিলেন তার মুখেই আমরা একটা কথা শুনেছি যে আমাদের এই আশ্রমের গিরিধারী লাল হচ্ছেন একদম জ্যান্ত। এটা সত্যি কথা, আমরাও প্রমাণ পাই যে আমাদের যত রকম অভাব অভিযোগ, যত রকম আমাদের সাংসারিক জীবনে যা কিছু আমাদের সব কিছু আমরা গিরিধারী লালকে জানাই, গুরুদেবকে জানাই, এবং তিনি তার একটা সুরাহা করে দেন। এটা আমাদের পরীক্ষিত প্রমাণ। আর এখানটায় আমাদের এই আশ্রমে
প্রত্যেকদিন ভক্তরা আসে, শিষ্যরা আসে, তারা এখানে প্রসাদ পায়। এখানে 11টার মধ্যে আসতে হবে। এখানে যে প্রসাদের কোনো প্রণামী নেওয়া হয় না, এটা হচ্ছে এখানকার। আর আমাদের এখানকার প্রধান উৎসব হচ্ছে মহাষ্টমী, মহাযজ্ঞ আর পয়লা বৈশাখ, এগুলি তো হয়ই। আর গুরুদেব আরেকটা জিনিস আমাদের সমস্ত শিষ্য ভক্তদের জন্য বলেছেন যে তোমাদের আলাদা করে বাড়িতে কোনো পুজো করতে হবে না, সব কিছুই গুরুদেব আমাদের হয়ে এই আশ্রমে উনি সমস্ত পুজো করেন। এইভাবেই আমাদের এই আশ্রমটা রয়েছে। শ্রী গুরুজয়। শ্রী গুরুজয়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। গেট দিয়ে প্রবেশ করতে এখানে এটা হচ্ছে যজ্ঞবেদী। মহাষ্টমীর দিন এখানে যজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে। দেশের শান্তির উদ্দেশ্যে এই যজ্ঞ উৎপাদন হয়, বিশ্বের শান্তির উদ্দেশ্যে এই যজ্ঞ, ঠিক আছে। বিশ্ব শান্তি যজ্ঞ হয় অষ্টমীর দিন। হ্যাঁ, গুরুদেব করে গেছেন সেই প্রথা অনুযায়ী প্রতি অষ্টমীতেই যজ্ঞ হয়। এখন গুরুদেব তো নেই, তার অবর্তমানে যারা ছিলেন তারা করেছেন। এখন বর্তমানে ওনার কোয়ালিশন অনুযায়ী ওনার যে পরিবার, ওনার নাতিরা এই যজ্ঞে এখন করছেন, ঠিক আছে। যজ্ঞপাল ইন্দ্রজিৎ চক্রবর্তী, সমীর চক্রবর্তী, এরাই এখন এই যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করে, ঠিক আছে। তাই এই আমাদের পুরোহিত ভোলাদা, এটা হচ্ছে আশ্রমের পুরোহিত ভোলাদা, ঠিক আছে। আচ্ছা, ইনি হচ্ছে আশ্রমের পুরোহিত। এই পুরোহিত মশাই এই সমস্ত পূজা পাঠ করে থাকেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভোলাদা, ঠিক আছে। শ্রী গুরুজয়। শ্রী গুরুজয়, শ্রী গুরু। এখানে রাধাকৃষ্ণের সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। আর মন্দিরে ঢোকার মুখে গরুর দেব রয়েছে। এই যে দেখুন গরুর দেব, অপূর্ব লাগছে। আর ওপর দিকে শ্রীকৃষ্ণের যে বাল্য রূপ, শ্রীকৃষ্ণ, বলরাম, তার সখারা এখানে দেখতে পাচ্ছি। এখানে ভোলা মহেশ্বরের একটা ছবি রয়েছে। আর ওইদিকে রয়েছে গণপতি বাপ্পা, হনুমানজি এবং সবশেষে শেরাওয়ালি মা। এই মুহূর্তে আমি রয়েছি গুরুদেবের ছোট নাট মন্দিরে। ওপরে চারদিকে হরে কৃষ্ণ হরে রাম লেখা আছে, খুব সুন্দর। আর ছোট নাট মন্দিরটি অনেকগুলো খিলান বিশিষ্ট। আর উপরে হচ্ছে অ্যাসবেস্টারের বা টিনের চাল রয়েছে। এখানে গুরুদেব মাঝে মাঝে এসে বসতেন এবং ভক্তদের সাথে কথা বলতেন। আর এইখানেও উনি বসে ভক্তদের কথা শুনতেন এবং ভক্তের সাথে কথা বলতেন। বেশি লোক হলে তখন এই যে নাট মন্দিরটা দেখছেন, এইখানে বসতেন কিন্তু উনি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। মূল প্রবেশদ্বার দিয়ে আপনারা প্রবেশ করার পরেই এই যে এখানটায় দেখছেন পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এখান থেকে আপনারা পানীয় জল সংগ্রহ করবেন। এখানে হাত ধোয়া সম্পূর্ণভাবে নিষেধ। আর একটা জিনিস সেটা হলো, প্রত্যেকটা মন্দিরে গেলে আপনাদের ওয়াশরুমের প্রয়োজন হবে। ওয়াশরুম হচ্ছে এইদিকে গেলে বাথরুম রয়েছে, ছেলেদের বাথরুম। আর যেতে যেতে এখানে গোশালা দেখতে পেলাম, গোমাতারা এখন বিশ্রাম নিচ্ছে। প্রথম দরজা দিয়ে ঢোকার পরে পুরুষদের বাথরুম যেহেতু রয়েছে, পাশাপাশি মহিলাদেরও বাথরুম এখানে রয়েছে। জুতো রাখার কাউন্টার বা জায়গা ঠিক পাশেই রয়েছে মহিলা বাথরুম। এখান দিয়ে সোজা চলে গেলে মহিলা বাথরুমও রয়েছে, যেটা পুরুষ এবং মহিলাদের জন্য দুপাশে বাথরুম রয়েছে, কোনো অসুবিধা হবে না এই আশ্রমে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এইখানে গুরুদেবের আশ্রমে কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনটা দেখুন একটা ব্যানারের সাহায্যে তুলে ধরা আছে। আপনারা চাইলে আমার এই ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন। পুরো ডিটেলসটা এখানে সমস্ত দেওয়া রয়েছে, আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা দেখালাম, বিশ্ব শান্তি যজ্ঞ এখানে হয়ে থাকে। আর বিশ্ব শান্তি যজ্ঞের ঠিক পাশেই রয়েছে রন্ধনশালা। এইখানে ঠাকুরের এবং সব প্রসাদ রান্না বান্না হয়। এখানে প্রসাদ রান্না হয় কোন জায়গাটায়? ঘরের ভেতরে রান্না হয় প্রসাদ। এইখানেও পানীয় জলের সুব্যবস্থা রয়েছে, একজন ভক্ত জল ভরলেন এখান থেকে। আর এখানেই ভোগ গ্রহণ করানো হয়, তাই তো? এই যে এটা হচ্ছে প্রসাদ গ্রহণ কক্ষ। দেখুন কি বিশাল বিশাল কড়া এবং উনুনগুলো দেখুন। এইখানেই ঠাকুরের ভোগ প্রসাদ রান্না হয়। অনেকটা বড় জায়গা। কিছু ভক্তরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেছেন। এই যে হ্যাঁ, ওখানে দিতে বলে যেতে বলে। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? আমি তালডাঙ্গা শাখা সব সেটা কোথায়? হুগলি থেকে? চুচুড়ায়। আচ্ছা, প্রথমবার না আগেও এসেছেন? আমরা আসি আপনারা আসেন? প্রতি মাসে নাম করতে আসি, 18 তারিখে নাম করতে আসি। আচ্ছা, তা কীরকম লাগে? আসা হয়, হ্যাঁ, কুমারী পুজোয় আসা হয়। কুমারী পুজোয় আসা হয়, কীরকম লাগে? ভালো লাগে। আমাদের পুজো আমি দীক্ষিত, হ্যাঁ, আমি দীক্ষিত আশ্রমে, ভালোই লাগে। তো এই মুহূর্তে আমি দেখেছি গুরুবাড়ির সাবুর খিচুড়ি দেওয়া হচ্ছে। একটা জিনিস আমাকে দেখাবে, সেটা হচ্ছে সাবুর খিচুড়ি। মহাষ্টমীর যজ্ঞের পরে যে বিভূতি হয়, সেই বিভূতিটা কী করে হয় ওনারা ভক্তরা তাদের কিছু সাবুর খিচুড়ি নিয়ে যাচ্ছেন। মহাযজ্ঞের যে অষ্টমীর যে মহাযজ্ঞের যে বিয়ে হয়, ওখান থেকে আমরা যে বেল কাঠ এবং ডুমুর কাঠ, এই কাঠের যে অবশিষ্টাংশ থাকে সেটা মেশিনে আমরা গুঁড়ো করি তারপরে আমরা এইভাবে এই যে গুঁড়ো দেখতে পাচ্ছেন, এই গুঁড়ো আমরা আবার প্যাকেটে ভরি। এটা আমরা কৃষ্ণকর শাখার সঙ্গের ভাইদের আমাদের হচ্ছে এটা দায়িত্বের মধ্যে পড়ে, প্যাকেটিং দায়িত্বটা। এবং প্রত্যেক শীর্ষ ভক্ত 1 প্যাকেট 2 প্যাকেট করে পাবে। এবং এটা আমাদের মানে কি মূল্য দিয়ে বা প্রণামী? না, এটা একদম বিনা পয়সা, বিনামূল্যে। যত ভক্ত শিষ্য আছে তারা সবাই বাইরে যারা আছে সবাই পাবে, এবং বাংলাদেশ থাকলে বাংলাদেশ এবং বিদেশে সবাই। কোথায় কোথায় যায় আপনাদের? আমাদের ভারতবর্ষের যত জায়গায় আছে, যত আশ্রম আছে, প্রত্যেক অনেকেই বাংলাদেশ থেকে এসছে। আচ্ছা, আর এটা আমাদের অষ্টমীতে এটা হচ্ছে বিশ্ব শান্তির যজ্ঞ হয়। বিশ্ব শান্তি যজ্ঞে মানে কাঠটাকে গুঁড়ো করে এই বিভূতিটা তৈরি করা হয়। আহুতি হয় যে সেই আহুতির যে কাঠ, এটার আবার বৈশিষ্ট্য আছে একটা, এই বিভূতিটা যদি আপনি কপালে নিয়ে কাজে যান, কাজ সম্পূর্ণভাবে হবে। এটা আমাদের সব গুরু ভাইদের বিশ্বাস। এটাই আমাদের বিশেষ বৈশিষ্ট্য। এই মানে বিভূতিটা এত গুরুত্বপূর্ণ যে আমরা মনে করি যদি বিভূতিটা কপালে নিয়ে কোথাও যাই তাহলে আমাদের শুভ হবে সব কিছু, মানে কোনো বিপদ আমাদের ছুঁতে পারবে না। এবং এটা আমরা সব সময়ের জন্য আমরা মানে বিভূতি আমরা কপালে দিই, তবেই বাড়ি থেকে বেরোই। মানে আজকেও যেরকম আসলাম যখন আমরা কৃষ্ণগর থেকে, তখন আমরা প্রত্যেকে কপালে, আমরা ভাতৃর সঙ্গে যাবো তাও কপালে দিয়ে যাবো। আমি স্কুলে যাই, অফিসে যাই, যেখানে যাই সেখানেই আমরা দেবো। এটাই আমাদের বিশ্বাস এবং গুরুদেবের প্রতি এটা আমরা ফলো পেয়েছি। এটা বাহ, খুব ভালো লাগলো, নতুন জিনিসটা জানতে পারলাম। এই যে আরেকবার দেখিয়ে দিই,
এই হচ্ছে বিভূতি, এটা প্যাকেটিং হয়। আর এখানে সেগুলো সব প্যাকেটিং হবে, প্যাকেটিং হয়ে সমস্ত ভক্তদের কাছে পৌঁছে যাবে। এখানে একটু ঘুরিয়ে যান। আর এখানে এনারা এই কাজে লিপ্ত রয়েছেন, এনারা সবাই গুরু ভাই, সবাই কৃষ্ণনগরের বাসিন্দা। সবাই কৃষ্ণনগরের বাসিন্দা। এদিক থেকে এদিক এনাদের নিজেদের বাগানটা দেখুন একবার, বিশাল বড় বাগান এখানে রয়েছে। বাগানে প্রচুর আম গাছ, নারকেল গাছ, সমস্ত গাছের সমারোহ এখানে। আপনারা এখানে না এলে বুঝতে পারবেন না এই জায়গাটা কতটা মনোরম, অপূর্ব জায়গা। এখানে গোমাতারা ঘাস খাচ্ছেন দেখুন, প্রচুর জমি রয়েছে এদের। তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি পলাশী মাতৃসংঘের প্রধানা রেখা মজুমদার। তো এনাদের থেকে একটু জেনে নেব এই আশ্রমের সম্বন্ধে দু চার কথা, একটু যদি দু চার কথা শুনি আপনার মুখ থেকে, কী ব্যাপারে? আচ্ছা, মাতৃসংঘের মানে ব্যাপারটা বলছেন। মাতৃসংঘের মাতৃসংঘ ঠাকুর যখন প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে উনি প্রথম বাংলাদেশ থেকে আমাদের ওই নাকতলায়, বাংলাদেশ থেকে ওই বাঙালপাড়া আছে এই নাকতলায়, এবার ওইখান থেকে এখানে এসে পলাশীতে এই গিরিধারী আশ্রম প্রতিষ্ঠা করেন ঠাকুর। গিরিধারী বাংলাদেশ থেকে নিয়ে আসছেন, এবার সেই গিরিধারী প্রতিষ্ঠা করেন আমাদের এই পলাশীতে। আর এই মাতৃসংঘে আর যে ভাতৃসংঘ যেটা আমাকে বললেন, সেই ব্যাপারে একটু যদি শুনি। আচ্ছা, মাতৃসংঘ হচ্ছে বললাম তো রবিবারে মাতৃসংঘ ঠাকুর প্রতিষ্ঠা করেছেন, যে মায়েদের জন্য করেছেন, দাদাদের জন্য তো ভাতৃসংঘ প্রতিষ্ঠা করেছেন। এবার মায়েরা কি নিয়ে থাকবে? মায়েরা তো শুধু সংসার নিয়েই রয়েছে, তাহলে তারা কি করে ঠাকুরের নাম গান করবে, তারা কি করে কি করবে, তারা ঠাকুরের আলোচনা কি করে করবে, তাই জন্য এই মাতৃসংঘ ঠাকুর প্রতিষ্ঠা করেছেন। আর এই মাতৃসংঘ আমরা রবিবারে করি। আমাদের মাতৃসংঘের মধ্যে সবাইকে নিয়ে লাল পাড়ের শাড়ি, লাল ব্লাউজ, এটা ঠাকুরের ওখানে রবিবারে এসে আমরা যে কোনো আশ্রমে একটা হয়, আর বাদবাকি সবার বাড়িতে বাড়িতে হয়। এবার বাড়িতে বাড়িতে যখন হয় তখন আমরা ঠাকুরের আলোচনা, ঠাকুরের গান, ঠাকুরের নাম এইগুলো করি, ঠাকুরকে নিয়ে আলোচনা করি বা ঠাকুরের সব মাতৃসংঘ। এবার 3 ঘন্টা সঙ্গ হয়, ঠাকুর 3 ঘন্টা মায়েদের জন্য বলেছেন। এবার একথাও বলেছেন যে মাতৃসংঘ 3 ঘন্টা করবে, করে তোমরা বাড়িতে যেয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালাবে। 3 ঘন্টা উনি নির্দিষ্ট করে দিয়েছেন মাতৃসংঘ। তো কত বছর ধরে আপনারা এই আশ্রমের সঙ্গে যুক্ত রয়েছেন আর কি? এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছেন তো অনেক বছর, যেমন আপনার ইয়েতে কত সাল হবে ওটা আমার মনে নেই। ঠাকুর তো প্রতিষ্ঠা করেছেন অনেক বছরই হয়েছে, সেটা আমার ঠিক খেয়াল নেই, মনে নেই। তবে সেই থেকেই আমাদের এই গিরিধারী আশ্রমে মহাষ্টমী মহাযজ্ঞ ঠাকুর মানে এখানেই যজ্ঞ করেন। ইয়েতে আপনার কি বলে জানি, এই পুজোর সময়, হ্যাঁ দুর্গা পুজোর সময় কুমারী পুজো করেন, মা ভগবতীকে নিয়ে কুমারী পুজো করেন আর মহাষ্টমী মহাযজ্ঞ করেন এখানে। আর এই ঠাকুরের যে অভিষেক আছে গিরিধারী, ওটা হয়েছে ঠাকুরের মানে আদি বাড়ি। ওই আদি বাড়িতে বছরে একবার গিরিধারী ওখানে যান। এই আজকের দিনে ওখানে গিরিধারীর অভিষেক হয়, সব শিষ্য ভক্তরা সবাই মিলে এক জায়গায় হয়ে ঠাকুরের গান বাজনা, ঠাকুরের সব কিছু করে ঠাকুর গিরিধারী পুজো করে ওখানে গিরিধারীর অভিষেক হয়। সকালবেলা ভোরবেলা বেরিয়ে যায়, ওখানে থাকে সারা দিন রাত, সারা দিন ওখানে থাকে। সন্ধ্যার পরে এখানে আশ্রমে নিয়ে চলে আসে, আশ্রমে নিয়ে আসা হয়। হ্যাঁ, নিয়ে আসা হয়। এই হচ্ছে গিরিধারীর অভিষেকের প্রতিষ্ঠা। বাহ, ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আপনারা সবাই ভালো থাকুন। শ্রী গুরু জয় বলে একবার আপনাকেও ধন্যবাদ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আপনাদেরকে একটা প্রবেশ পথ দেখিয়েছিলাম, এটাও একটা প্রবেশ পথ।
এই প্রবেশ পথটা দিয়ে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে সোজা বাঁদিক ডান দিকে ঘুরে যেতে হবে, তাহলে আপনারা পৌঁছে যাবেন গুরুদেবের কুণ্ডগঙ্গার দিকে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কুণ্ডগঙ্গায়, পবিত্র কুণ্ডগঙ্গা, সেখানে যাব, তার ইতিহাসটা আপনাদেরকে বলবো। যেতে যেতে এখানে দেখছেন শ্রী গুরু ভান্ডার ভ্যারাইটি স্টোর্স এবং টি স্টল রয়েছে। এখানে আপনারা জলখাবারও খেতে পারেন, চাটা ইত্যাদি প্রভৃতি খেতে পারেন। এই যে এই রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় কুণ্ডগঙ্গায়। পরিবেশটা তো অসাধারণ, বাগানগুলো দেখুন, গাছগাছালিতে ভরা, অপূর্ব লাগছে। আমাদের শহরতলিতে গাছপালার এত অভাব, সেই জন্যই আমি মাঝে মাঝে ছুটে আসি এরকম গ্রাম্য পরিবেশে। চারদিকে এত গাছগাছালিতে ভরা, অসাধারণ পরিবেশ। আপনারা একদিন আসুন এখানে, না এলে আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর এই জায়গাটা। আমি তো আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরার মধ্য দিয়ে, অসাধারণ পরিবেশ, মন ভরে যাচ্ছে। গাছপালার সম্ভার দেখেছেন? প্রচুর, দেখুন আম গাছ, প্রচুর আম এখানে হয়ে থাকে। এই যে প্রায় পৌঁছেই গেছি বলতে গেলে কুণ্ডগঙ্গার কাছে। আচ্ছা, এই হচ্ছে কুণ্ডগঙ্গা। কুণ্ডগঙ্গায় যাওয়ার আগে এখানে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির রয়েছে, শ্রী শ্রী শীতলা মায়েরও মন্দির রয়েছে। এই যে ভেতরে শীতলা মা রয়েছেন। এই 108 কুণ্ডের যে ইতিহাস, সেটা হলো গুরুদেব 108টা কুণ্ডের জল এনে এই কুণ্ডে স্থাপন করেছেন, সেই জন্য এর নাম হচ্ছে কুণ্ডগঙ্গা। 108টা জায়গায় সব মানুষের যাওয়া সম্ভব হয়ে ওঠে না বলে গুরুদেব সমস্ত ভক্তদের কথা চিন্তা করে এই 108টা কুণ্ডের জল এইখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সাক্ষী রেখে উনি এখানে স্থাপনা করেছিলেন। সেই জন্য এই কুণ্ডগঙ্গাটি অত্যন্ত পবিত্র। মহালয়ার দিন এখানে অনেকে তর্পণ করেন। অসাধারণ জায়গাটা। চলুন আমি একটু এই কুণ্ডগঙ্গার জল একটু মাথায় দিয়ে নিই। বেশ ভালো লাগলো, দেখুন। আপনাদেরকে যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে, দেখুন এখানে লেখা আছে শ্রী গুরুজয় পরিব্রাজক বর শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত পুণ্যতোয়া কুণ্ডগঙ্গা। এই পুণ্যশলীলে অবগাহনের নিমিত্ত পূর্ণ নিমিত্ত সিঁড়ি যুগল পরিবর্তন সংস্কার সাধন করা হলো। আচ্ছা, যেটা বলেছিলাম আপনাদেরকে, শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এই কুণ্ডগঙ্গা স্থাপন করেছিলেন, সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। কুণ্ডগঙ্গার ধারে প্রচুর গাছপালা থাকায় মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ পরিবেশ, গাছপালায় ভরা, আর মাঝে মাঝে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। আপনারা আশা করি শুনতেও পাচ্ছেন। অপূর্ব লাগছে। দেখুন একবার পরিবেশটা, চারদিকে কত গাছপালা রয়েছে। শহরের কোলাহল থেকে আপনারা একদিনের জন্য এখানে যদি আসেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। গাছে আম হয়ে রয়েছে, আম বাগানটা দেখুন একবার, বিরাট বড়, বিশাল জায়গা। অপূর্ব অপূর্ব। এটা লিচু গাছ, লিচু সব পাড়া হয়ে গেছে। আর দেখেছেন গাছে কত কাঁঠাল হয়েছে, গাছ ভর্তি কাঁঠাল।
অপূর্ব লাগে এই জিনিসগুলো দেখতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে। এই যে প্রসাদ দিচ্ছে বলুন, ওই আমার ফটো তো নেই। দেখা যাচ্ছে হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে। এবারে বলি ভোগ প্রসাদে কী কী ছিল। ভোগ প্রসাদে প্রথমে দেওয়া হলো ভোগের যে মেইন প্রসাদ সেটা হচ্ছে খিচুড়ি ভোগ, সেটা দেওয়া হলো। তারপরে ছিল পোলাও, সাথে আলুর দম, তারপর দেওয়া হলো পনির, এবং তারপরে ছিল পরমান্ন, চাটনি এবং সবশেষে রসগোল্লা। প্রসাদের মতোই হয়, আমার বেশ ভালো লাগলো। প্রসাদে কোনো রিভিউ হয় না, রিভিউ করাটা উচিত না। আপনারা আসুন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। এই হচ্ছে আশ্রমের আরেকটা গেট, এটাও একটা প্রবেশদ্বার বলতে পারেন। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন বা দু চাকা নিয়ে আসবেন, দেখুন এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে, একদম নিখরচায়। দেখুন এখানে পরপর গাড়ি লোকে রেখে গেছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা যারা আসছেন এই কাছড়াপাড়ার গিরিধারী আশ্রমে, এখানে লাইন দিয়ে কিন্তু টোটো রয়েছে। সুতরাং আশ্রম থেকে বেরোনোর পর আপনাদের স্টেশন যেতে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। লাইন দিয়ে টোটো রয়েছে, টোটো রিজার্ভ করেও আসে অনেকে। আর এখান থেকে আপনারা অনায়াসেই টোটো পেয়ে যাবেন, তাতে আপনাদের বাড়ি যেতে সুবিধা হবে। ঘড়ি কাটে এখন ঠিক 3টে বাজে, আর আমি এখন আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কাঁচরাপাড়ার পলাশিতে অবস্থিত গিরিধারী আশ্রমের আপনারা কি করে আসবেন, কত টাকা ভাড়া পড়ছে, মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, ভোগ প্রসাদের আদৌ সেখানে কোনো ব্যবস্থা আছে কি না, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর ভিডিওতে একটা হাইপ রয়েছে, সে হাইপ করে দেবেন, তাহলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন, সেফ থাকবেন। হ্যাভ এ নাইস ডে। বাই 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 বাই।